ভালোবেসে বেকার ছেলেকে পালিয়ে বিয়ে করেছিলাম আমি পরিবারকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা বোঝেনি। কারণ তারা চেয়েছিল টাকাওয়ালা ছেলের বয়স যদি তাতে 40 বছরও হয় তাতে তাদের কোনো সমস্যা নেই। আমি আমার ভালোবাসার মানুষটির সাথে পালিয়ে যেয়ে আমরা বিয়ে করি, কিন্তু আমাদের বিয়েটা কেউ মেনে নেয়নি, না আমার পরিবারের লোক না আমার হাজবেন্ডের পরিবারের লোক। আমার হাজবেন্ড খুব ছোট্ট একটা জব করতো, যার বেতন ছিল মাত্র 15,000 টাকা। সেটা দিয়েই আমরা ছোট্ট একটা বাসা ভাড়া নেই। বাসা ভাড়া নেওয়ার সময় আমাদেরকে অগ্রিম 2 মাসের বাসা ভাড়া দিতে হয়েছিল, আর সংসারের টুকিটাকি জিনিসপত্র কিনতে গিয়ে আমাদের সমস্ত টাকাই শেষ হয়ে যায়। আমার বিয়ের 1 বছর পর হঠাৎই আমার হাজবেন্ডের চাকরিটা চলে যায়। আমরা কি করব কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। 2 দিন আমাদের ঘরে কোনো খাবার ছিল না। তখন আমি কোনো উপায় না দেখে মাকে ফোন দিয়েছিলাম, মা আমাকে কিছু টাকা ধার দাও, আমি তোমাকে টাকাটা আবার পরে দিয়ে দিব। কিন্তু মা টাকাটা আমাকে দেয়নি। আমার হাজবেন্ড তো লজ্জায় আমার সামনেই আসতে পারতেছিল না। উপায় অন্তে না দেখে খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে মাকে সবকিছু খুলে বলি আবার ফোন দিই। মা আমাকে পরিষ্কার বলে দেয়, তোরা তো নিজের খাবারের টাকাটাই জোগাড় করতে পারতেছিস না, তোদের টাকা দিলে সেই টাকা আবার পরিশোধ করবি কিভাবে? আর আমি তোদের সাথে কোনো ধরনের যোগাযোগ রাখতে চাই না, একা বিয়ে করেছিস, এখন সবকিছু তোরাই বুঝিনি। এদিন মায়ের কথা শুনে আমি অনেক কান্না করেছিলাম, সাথে আমার হাজবেন্ডও অনেক কান্না করেছিল। তারপর আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, একদিন আমাদের সব হবে, তুমি শুধু একটু ধৈর্য ধরো। আমরা কি করব না করব কোনো কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। তারপরে আমরা যে বাসায় ভাড়া থাকতাম সেই বাড়িওয়ালা আঙ্কেলের একটা রিক্সা ছিল। আমার হাজবেন্ড কোনো উপায়ন্তে না দেখে রাত্রে সেই রিক্সাটা নিয়ে বের হয়ে যায় চালানোর জন্য। সেই রিক্সা চালিয়ে কিছু টাকা উপার্জন করেছিল, আর সেই টাকা দিয়েই চাল ডাল আর 2টা ডিম নিয়ে আসে রাতের বেলা আসার সময়। এইটুকু বাজার দিয়েই আমি রাত্রে আমাদের 2 জনের জন্য রান্না বান্না করি। রাতে যখন খাবার খেতে বসি তখন আমার হাজবেন্ডের হাত দেখে আমি পুরা কান্না করে দিয়েছিলাম। আর হাজবেন্ডের পুরা 2টা হাতের মধ্যে একদম ফোসকা পড়ে গিয়েছিল। এভাবেই চলছিল আমাদের সংসার কিছুদিন। তারপর হঠাৎই আমার হাজবেন্ড অসুস্থ হয়ে যায়। এর একটা দিন আমাদের ঘরে কোনো বাজার ছিল না, আমরা সারাটা দিন না খেয়েছিলাম। এর পর এটাই ছিল আমাদের 2 জনের প্রথম ঈদ, অথচ আমরা সারাটা দিন না খেয়ে পার করলাম। রাতের বেলা রিক্সা চালিয়ে আমার হাজবেন্ড চাল ডাল আর ডিম নিয়ে বাসায় এসে বাজারগুলো আমার হাতে দিল, সাথে কিছু টাকাও দিল। আর সে সাথে সাথে আমাকে বলতে লাগলো আমি যেন আমার লেখাপড়াটা আবার কন্টিনিউ করি। আমি আমার হাজবেন্ডকে বলতে লাগলাম আমি আর লেখাপড়া করব না, কিন্তু সে কোনোভাবেই ছাড়বে না। অনেক বোঝানোর পর আমিও আবার রাজি হয়ে গেলাম। আমি সারাটা দিন সে রিক্সা চালাতো, মাঝে মাঝে তো মাঝরাতেও বের হয়ে যেত। সে বলতো মাঝরাতে রিক্সা চালালে নাকি ভাড়া বেশি পাওয়া যায়। দিন রাত পরিশ্রম করে সে সংসার চালাতো, সাথে কিছু টাকাও গুছিয়ে নিল। আর সেই টাকা দিয়ে সে একটা রিক্সা কিনেছিল। তারপর সেই রিক্সাটা সে ভাড়া দিল। সে সারাদিন কাঁচামালের ব্যবসা করতো, আর রাত হলে বাসায় এসে রিক্সা নিয়ে বের হতো চালানোর জন্য। এভাবে আমাদের সংসারটা ভালোই চলছিল। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, আমাদের রিক্সাটা যে লোকটার কাছে ভাড়া দেওয়া হয়েছিল সেই লোকটা আমাদের রিক্সাটা নিয়ে পালিয়ে যায়। মা হঠাৎই একদিন ফোন দিয়ে বলে আমার বড় বোনের বাড়িতে নাকি অনুষ্ঠান, সেটার দাওয়াত দিতে আমাদের বাসায় আসবে। সেটা শুনে আমার হাজবেন্ড বলল যে তোমার বড় বোন যদি এই বাসায় আসে তুমি ওদের কোথায় বসতে দিবে, কি বা খেতে দিবে? তখন আমি মাকে বললাম মা আপুর এই বাসায় আসার দরকার নেই, আমরা এমনিতেই চলে আসবো। আমি আমার হাজবেন্ডকে নিয়ে আমার বোনের বাড়িতে দাওয়াত খেতে চলে যাই। সেখানে যাওয়ার পর আমি বুঝতেই পারতেছিলাম সবাই আমাদের পোশাক আশাক দেখে অনেক সমালোচনা করতেছিল, কানাঘুষা করতেছিল। তো আমাকে ঘরের ভিতরে ডেকে নিয়ে বলেই ফেললো যে তোরা এগুলা কি ধরনের কাপড় চোপড় পরে এসেছিস, একটু ভালো কাপড় চোপড় তো পরে আসতে পারতি। তখন আমার বড় বোন আমার মাকে বলল এই কপাল তো নিজে হাতেই বেছে নিয়েছে, এখনো ও ওর কপালটা ঠিক করতে পারে, ওই ছেলেটা এখনো ওকে বিয়ে করতে চাইলেই সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে জীবনটা আবার সুন্দর করে সাজিয়ে নিতে পারে। এই কথাগুলো শুনে আমার আর সহ্য হচ্ছিল না, আমি রুম থেকে বের হয়ে যাই। থেকে বের হওয়ার পর দেখছিলাম সবাই আমার দুলাভাইকে এটা ওটা খেতে দিচ্ছে, কত আপ্যায়ন করছে, অথচ আমার স্বামী এক সাইডে চুপচাপ বসে আছে। দেখার পর আমি আর সেখানে এক মুহূর্তও দেরি করিনি, আমার হাজবেন্ডকে নিয়ে সাথে সাথে আমি সেই বাড়ি থেকে বের হয়ে যাই। যেখানে আমার হাজবেন্ডের কোনো মূল্য নেই সে বাড়িতে আমি কখনোই থাকবো না। থেকে চলে আসার পর সেদিন রাতে আমার হাজবেন্ড আমাকে বলেছিল তুমি চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারো, জীবনটাকে আবার সুন্দর করে গুছিয়ে নিতে পারো। সেদিন আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম এ ধরনের কথা তুমি আর কখনোই বলবে না, আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না। আমি আমার হাজবেন্ড অনেক কান্না করেছিলাম, অনেক কষ্ট পেয়েছিলাম আমরা। তার কিছুদিন পর একটা প্রাইমারি স্কুলে আমার চাকরি হয়ে যায়। আমার হাজবেন্ড একটা কলেজের
স্কুলের অ্যাকাউন্টিং এর টিচার। এখন কিন্তু আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নেই। আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি ভালোবাসে, বরং আমাদের মধ্যে ভালোবাসাটা আগের থেকে অনেক বেশি বেড়েছে। কিন্তু আমার পরিবারের লোকজন আমার সাথে ঠিকই যোগাযোগ রাখে, আমার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করে, সুসম্পর্ক রাখারও চেষ্টা করে, বাসায় আসা যাওয়া করে। কিন্তু আমার বিশ্বাস করেন তাদের সাথে কথা বলি, হাসি, সবকিছুই করি, কিন্তু মনে থেকে কেন জানি আর শান্তিটা আসে না। সম্পূর্ণ স্টোরিটা আমি একটা আপুর ভিডিওতে শুনেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।